নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। যে প্রশ্নটা আমাকে আপনারা করেছিলেন সেটা হচ্ছে যে আমরা পড়ব কিভাবে, কোনো প্রবন্ধ কিভাবে পড়ব। কমেন্ট সেকশনে আমি এই প্রশ্নটি দেখেছি এবং আমাদের যে বিষয়টা ঘটে, মানে আজকে আমি বাংলা বিষয় নিয়ে কথা বলছি, সেখানে কি হয় সেটা হচ্ছে প্রবন্ধ একটা ভীষণ ভাইটাল পার্ট এবং প্রবন্ধ থেকে অনেক পরিমাণে প্রশ্ন আসে। কিন্তু এই প্রবন্ধ যদি আমরা ঠিক করে না বুঝি তাহলে কিন্তু আমাদের পক্ষে উত্তরটা করা সম্ভব হয় না। কিন্তু অনেক কিছু বোঝা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে প্রবন্ধ থেকে সাজিয়ে লেখো বলে প্রশ্ন আসে এবং অনেকগুলো লাইন তুলে দেওয়া হয় যেখানে পরপর পরপর আমাদেরকে লিখতে হয়। এবার সেই উত্তর আমরা কিভাবে করব? কারণ আমাদের মূল কথা হচ্ছে প্রবন্ধটা যেরকম বুঝবো, কনসেপ্টটা যেরকম বুঝবো, তার সাথে সাথে আমাদেরকে এই ব্যাপারটাও বুঝতে হবে যে এই সাজিয়ে লেখা উত্তরগুলো আমরা কিভাবে করব। তাহলে সেই উত্তরগুলো যদি আমরা করতে চাই তাহলে আমার দিক থেকে আমার যেটা মনে হয় যে যেভাবে করাটা যেতে পারে, আমি সেই ওয়েটা আপনাদের বলার চেষ্টা করব। আমি যেভাবে করেছি বা যেভাবে করি, মোটামুটি প্রবন্ধের উত্তর কিভাবে রাইট করতে পারি বা কিভাবে হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো, ধরুন আমি আমার সামনে একটা ছোট্ট একটা প্রবন্ধ রয়েছে, কারণ অনেকটা প্রবন্ধ নিয়ে আলোচনা করার সময় এখন নেই, আমাদের পরীক্ষা চলে এসেছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কিভাবে পড়তে হবে। এইবার আমি এখানে রামমোহন রায়ের যে প্রবর্তক নিবর্তকের সংবাদ, একদম ছোট্ট একটা প্রবন্ধ, এখান থেকে প্রশ্ন যে খুব বেশি আসে তা নয়, কিন্তু আমি এটা বলার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা প্রবন্ধটা পড়ব। এর পাশাপাশি একটু সময় নিয়ে আমি বঙ্কিমচন্দ্রটাও একটু আলোচনা করে দেব। দেখুন, এইখানে প্রথমত আমি এখন যা যা বলবো একটু মাথায় নিয়ে নিন, দরকার হলে খাতায় লিখে নিন। বিশেষ করে আমাদের প্রবন্ধের যে প্রথম উক্তি মনে রাখতেই হবে, যেরকম কবিতার মনে রাখতে হয়। এখানেও দেখুন, প্রথম উক্তি, যদি প্রবন্ধটা আপনাদের সামনে থাকে দেখবেন, প্রবর্তক, অনেকে বলেন যে এই রামমোহনের এই প্রবন্ধটা অনেক জটিল, মানে কি বলছে কখন বলছে মনে থাকে না। কিন্তু আমি এটুকু বলতে পারি, যদি আমার কথাগুলো এখন একটু মন দিয়ে আপনি শোনেন, দেখবেন এই প্রশ্নের সঠিক উত্তর খুব ইজিলি করা যায়। সেটা কিভাবে, এটা আমাদের বুঝতে হবে। দেখুন, প্রবর্তক নিবর্তকের সংবাদের প্রথম উক্তি কিন্তু প্রবর্তকের, এবং প্রবর্তক কি বলেছিল যে আমি আশ্চর্য জ্ঞান করি যে তোমরা সহমরণ ও অনুমরণ যাহা এদেশে হইয়া আসিতেছে তাহার অন্যথা করিতে প্রয়াস করিতেছ। তাহলে এই কথাটা হচ্ছে প্রবর্তক, এবং আমরা দেখব যে এটা হচ্ছে প্রবর্তক বলছে, তারপর নিবর্তক বলছে, এইভাবে সিকোয়েন্স অনুযায়ী চলছে। কিন্তু যদি আগে পিছে দিয়ে দেয় কোনো কিছু, তাহলে আমরা বুঝবো কিভাবে? এক্ষেত্রে আমি পুরো প্রবন্ধটা পড়ছি না, কারণ অনেকটা পড়ার সময় এখন নেই। আমি ছোট্ট করে বুঝিয়ে দিতে এসেছি। সেটা হচ্ছে, ধরুন প্রবর্তক, আপনারা একটা কাজ করবেন, এখন যদিও সময় নেই, নিশ্চয়ই আপনারা এটা করেছেন বা খুব বেশি সময়ও লাগবে না। প্রবর্তক যাদের যাদের উদাহরণ দিয়েছে, যেমন ধরুন প্রথমে অঙ্গিরা, তারপর ব্যাস, তারপর হারিত, তারপর বিষ্ণু ঋষি, নেক্সট হচ্ছে ব্রহ্মপুরাণ, ঋগ্বেদের শ্রুতি, শ্রুতিস্মৃতি। তাহলে এইগুলো না পরপর পরপর লিখে রাখবেন নামগুলো, প্রথম ব্যাপার। তাহলে প্রথম আপনারা কি করবেন, নামগুলোকে পরপর লিখবেন, অঙ্গিরা, ব্যাস, হারিত, বিষ্ণু ঋষি, ব্রহ্মপুরাণ, ঋগ্বেদের শ্রুতি, শ্রুতিস্মৃতি, এভাবে লিখলেন। এরপরে অঙ্গিরা, অঙ্গিরা লিখে অঙ্গিরার বচনটা কি, প্রথমে সংস্কৃতের বচনটা এক লাইন লিখবেন, লিখে ওটার যে প্রপার মানে বাংলায় যে মানেটা দাঁড়ায় সেটাও লিখে রাখবেন। কিরকম, আমি একটু উদাহরণ হিসাবে বলি। এত টাইপ করা সত্যিই সময় নেই, এই জন্য আমি টাইপ করে আলাদা করে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। প্রথমত আপনারা লিখে নিলেন, এর ফলে যদি সিকোয়েন্স আসে আমরা করতে পারবো। কিরকম, অঙ্গিরা কি বলছে, মৃতে ভর্তরি যা না সমরিদ্দেশু তাসনম। তাহলে এটা হচ্ছে অঙ্গিরার বক্তব্য। তাহলে প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে অঙ্গিরা কি বলেছিল, এটা অঙ্গিরা বলেছিল না হারিত বলেছিল। তাহলে অঙ্গিরার পাশে আমরা লিখলাম। তারপর ব্যাস, ব্যাসের পাশে কি লিখলাম, পতিব্রতা সম্প্রদীপ্তম প্রবেশিন হুতাসম। তাহলে এই যে ব্যাস, অঙ্গিরা, এদের যে বক্তব্যগুলো রয়েছে সংস্কৃতে, তার প্রথম এক লাইন অন্তত আমরা টুকে রাখতে পারি
যার দ্বারা আমরা মানেটা বুঝতে পারবো। এইবার অঙ্গিরা যেটা বলেছে তার বাংলা মিনিং যদি আমি বলি, যেরকম বলছে, স্বামী মরিলে পর যে স্ত্রী পতির চিতাতে আরোহণ করে সে অরুন্ধতী যে বশিষ্ঠের পত্নী তাহার সাথে স্বর্গে যায়। আর যেই স্ত্রী ভর্তার সহিত পরলোক গমন করে সে মনুষ্য দেহেতে যত লোম আছে যাহার সংখ্যা 3.5 কোটি তত বৎসর স্বর্গে যাত্রা করে। আরেকটা রয়েছে কথা এর সঙ্গেই, যে স্বামী মরিলে সাধ্বী স্ত্রী সকলের অগ্নি প্রবেশ ব্যতিরেকে আর কোনো ধর্ম নাই, অর্থাৎ 14 ইন্দ্রপাত। তাহলে আমরা অঙ্গিরার পাশে যেরকম সংস্কৃতের কথাটা লিখলাম, ঠিক তেমনি ভাবে আলাদা একটা জায়গাতে অঙ্গিরা এই যে বাংলায় যে কথাটা যেটা অলরেডি প্রবন্ধতে রয়েছে সেটা আমরা টুকে নিলাম, এবং তার সাথে সাথে কি করলাম, এই অঙ্গিরা সমান সমান 14 ইন্দ্রপাত। কারণ অনেক সময় আমাদের দিতে পারে 14 ইন্দ্রপাত, এটা কে হবে, অঙ্গিরা, ব্যাস, বিষ্ণু ঋষি না মনু? বোঝা গেল? তাহলে এইভাবে করতে পারি। আমি একটা দুটো এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। নেক্সট আসছি ব্যাস। পতিব্রতা সম্প্রদীপ্তম প্রবেশিনু হুতাসং। আমি কেন বাংলা মানে লিখতে বলছি, কারণ বাংলা মানে ওরকম ভাবে আমাদের পরীক্ষায় আসে না, কিন্তু আপনি মনে রাখবেন কি করে ব্যাস কথাটা কি বলেছে, কারণ আমরা সংস্কৃতের স্টুডেন্ট নই, আমরা বাংলা স্টুডেন্ট। তাহলে আমাদেরকে মনে রাখতে গেলে বিষয়টা যদি আমরা বাংলায় তর্জমা করে নিই বা বাংলায় যেটা লেখা রয়েছে সেটা বসিয়ে নিই তাহলে কিন্তু মনে থাকে। এবার দেখুন ব্যাস বলতে চেয়েছে কি, যে বাংলায় কি লিখলাম আমি, পতিব্রতা যে এক কপতিকা যে পতি মরিলে প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করিয়াছিল পরে সে স্বর্গে যাইয়া পতিকে পায়। ঠিক আছে, তাহলে ব্যাস ইকুয়াল টু কপতিকা। তাহলে ব্যাসের যে কথাটা বলা হয়েছে তার মধ্যে কপতিকার বিবরণটা পাচ্ছি, ছোট্ট করে লিখে রাখলাম কিওয়ার্ড হিসেবে। কারণ আমাদের মনে রেখে উত্তরটা করে আসা দিয়ে কথা, আমরা কিভাবে মনে রেখেছি, কতটা বুঝেছি, আমাদের নেট পরীক্ষা ওটা ম্যাটার করছে না, নেট সেট এটা ম্যাটার করে না, কটা ঠিক করে এলাম কি করে বুঝলাম ম্যাটার করে। বোঝা গেল? এরপরে ধরুন হারিত, যাবদগ্ন মৃতে পত্ত স্ত্রী নামাত্তাং প্রদাহয়েত, এইটুকু লিখলাম। লিখে হারিত এবার বাংলায় লিখলাম আমি কি, পতি মরিলে স্ত্রী যাবৎ পর্যন্ত অগ্নিতে আত্মাকে দাহ না করে তাবৎ স্ত্রী যোনি হইতে কোনো রূপে মুক্ত হয় না। এইভাবে কি করলাম আমরা, অঙ্গিরা, ব্যাস, হারিত, বিষ্ণু ঋষি, ব্রহ্মপুরাণ, ঋগ্বেদের শ্রুতি, শ্রুতি স্মৃতি, এই প্রত্যেকটা আমরা সংস্কৃতের এক লাইন লিখলাম এবং বাংলায় এর মানেটা কিছুটা লিখে রাখলাম যাতে সংস্কৃতের মানেটা আমরা ধরতে পারি। এটা সেকেন্ড কাজ করলাম। থার্ড কাজ কি করলাম, অঙ্গিরা ইকুয়াল টু 14 ইন্দ্রপাত, ব্যাস ইকুয়াল টু কপতিকা। বিষ্ণু ঋষি কি বলেছিলেন, ব্রহ্মচর্য করতে বলেছিলেন, তাহলে বিষ্ণু ঋষি ইকুয়াল টু ব্রহ্মচর্য। তারপরে মনু সন্ধ্যা করতে বিধি দিয়েছেন, সন্ধ্যা করার কথা বলেছেন, তাহলে মনু ইকুয়াল টু সন্ধ্যা। যারা আপনারা পড়েছেন নিশ্চয়ই এতদিনে পড়া হয়ে গেছে, সামনে আমাদের এক্সাম, তো আমি ক্লু হিসাবে বলছি ব্যাস ইকুয়াল টু হরি সংকীর্তন করতে বলেছেন। কে কি করতে বলেছেন এই কিওয়ার্ড গুলোকে একটু মনে রাখবেন। হয়ে গেল, এটা পুরোটা গেল আমাদের হচ্ছে প্রবর্তকের বক্তব্যের কাজ। এরপরে আমাদের বক্তব্য কি, আমাদের কাজ কি হবে, যে নিবর্তকের বক্তব্যটাকে আমাদের লিখতে হবে। তাহলে নিবর্তকের মধ্যে প্রথমকার এক্সাম্পল দিয়েছিলেন মনু, তাহলে মনুর কথা আসছে প্রথমে, মনুর পরে হচ্ছে সেকেন্ড হচ্ছে বেদ, থার্ড হচ্ছে বৃহস্পতি স্মৃতি, ফোর্থ হচ্ছে কঠোপনিষদ, ফিফথ হচ্ছে মুন্ডক উপনিষদ, তারপরে হচ্ছে ভাগবত গীতা, মুন্ডক স্মৃতি, গীতা, গীতার 12 নম্বর অধ্যায়ের কথা রয়েছে। তাহলে এগুলো আমরা পরপর লিখে নিলাম, ঠিক আছে। তাহলে যদি আমাদের সিকোয়েন্স অনুযায়ী সাজাতে দেয় আমরা বুঝতে পারবো যে প্রথমে মনুর কথা রয়েছে, তারপর বেদ রয়েছে, তারপর বৃহস্পতি রয়েছে, এভাবে আমরা বলতে পারবো। আচ্ছা, এবার মনু কি বলেছেন, মনুর কথাটা সংস্কৃতে, কামন্তু খপয়দ্যং পুষ্প মূল ফলে শুভ, ঠিক আছে। এইটুকু আমরা একটুখানি লিখে রাখলাম। নেক্সট আমরা যেটা করব, অর্থাৎ মনু মূল কথাটা যেটা বলতে চেয়েছেন বাংলায় হচ্ছে যাবজ্জীবন ব্রহ্মচর্য পালন করার কথা বলছেন। এবার মনুর পরের এক্সাম্পল কার, বেদ। এগুলো কিন্তু নিবর্তক বলছেন। নিবর্তক কি কি বলছেন, প্রবর্তক কাদের কাদের এক্সাম্পল দিচ্ছে এটা কিন্তু গুলিয়ে গেলে চলবে না। বেদে কি বলছে, যৎ কিঞ্চিম মনু দত্ত বই ভেষজ, অর্থাৎ বেদের বক্তব্য কি, যাহা কিছু মনু কহিয়াছেন তাহাই পথ্য জানিবে, অর্থাৎ মনু যা বলছেন সেটাকেই পথ্য হিসাবে জানবে।
নেক্সট আসছে বৃহস্পতি। তা এইভাবে আমরা মনু, বেদ, বৃহস্পতি প্রত্যেকের এক লাইন করে সংস্কৃতের বক্তব্যটা এবং তার সাথে সাথে করে তার পাশে আবার মনু, বেদ, বৃহস্পতি লিখে বাংলায় বক্তব্যটাকে লিখে রাখলাম। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এটা গেল আমাদের তৃতীয় কাজ। নেক্সট কাজ, আচ্ছা শ্রেয় প্রেয়ের কথা কে বলেছেন ইত্যাদি। তাহলে এখানে আমরা আরেকটা কাজ করব কি, মনু ইকুয়াল টু যাবজ্জীবন ব্রহ্মচর্য। কঠোপনিষদ শ্রেয় প্রেয়, কঠোপনিষদে আমরা শ্রেয় এবং প্রেয়ের কথা পাই। যদি আমরা সংস্কৃত শ্লোকটা ভুলেও যাই, বাংলা লেখাটা ভুলেও যাই, যেখানে শ্রেয় প্রেয় দেখব আমাদের ব্রেন কিন্তু কন্টাক্ট করবে, আচ্ছা কঠোপনিষদে আমি এটা দেখেছিলাম। নেক্সট হচ্ছে দেখুন অষ্টদশাঙ্গ যজ্ঞ বিনাশী, এটা এই কথাটা আমরা মুন্ডক্য উপনিষদে পাচ্ছি। গীতাতে কি পাচ্ছি, অধ্যাত্ম বিদ্যা শ্রেষ্ঠ। তাহলে গীতা ইকুয়াল টু অধ্যাত্ম বিদ্যা শ্রেষ্ঠ। আর গীতার 12 নম্বর অধ্যায় কি, নিবৃত্ত প্রবৃত্ত কর্ম। তাহলে এই কাজটা কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে করে ফেলতে হবে খাতার মধ্যে, তাহলে আমাদের বুঝতে পারবো। কারণ আমাদের মোটামুটি মানে আমাদের পাকে ফেলার জন্য, যাকে যদি বলি আমি, আমাদের এরকম ধরনের প্রশ্নই করে যেখানে পরপর সাজিয়ে লিখতে হয় প্রবন্ধের মধ্যে থেকে। তাহলে আমরা যদি প্রত্যেকটা প্রবন্ধ এভাবে পড়তে পারি, ধরে 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 প্রথমে এই টপিক বলেছে, তারপর এটা বলেছে, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়। বিশেষ করে যেগুলো সম্ভব, যেমন যেটা আমি বলছি রামমোহনের প্রবন্ধটি, তারপরে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলো পসিবল, হরপ্রসাদ শাস্ত্রী, অন্নদা শঙ্কর, এই যে ক্ষেত্রগুলো রয়েছে এগুলো না আমাদের পরপর ধরে ধরে জায়গাগুলোকে করতে হবে। তাহলে এইভাবে আমরা রামমোহনটা পড়তে পারি। আচ্ছা আরেকটা বিষয় আমি একটু ছোট করে বলে দিই, এই প্রবন্ধের সাথে সাথেই আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের যে আমার জীবনী যেটা রয়েছে, এখান থেকে প্রতিবার প্রায় অন্তত 2টো করে প্রশ্ন আসতে আমরা দেখি। মানে কিছু বাদ গেলেও এটা বাদ যাবে না। তাহলে এটা আমি একটু শর্টে বলে দিচ্ছি, আমি পুরোটা বলাটা আমার পক্ষে সম্ভব নয়, অনেকগুলো প্রবন্ধ রয়েছে। আমি এই জায়গাটা একটু ক্লু দিয়ে ধরিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা আমরা এভাবে পড়বো, ঠিক আছে? যেমন ধরুন এখানে প্রথমে আমি লিখলাম প্রথম রচনা। প্রথম রচনা কি ছিল, কোথা বাঞ্চা কল্পতরু প্রভু বিশ্বেশ্বর, এবং তার সাথে আরেকটা ছিল বর্ণটি আছিল মম অত্যন্ত উজ্জ্বল। তাহলে আমি লিখলাম বাদিকে প্রথম রচনা, মিডিলে লিখলাম কোথা বাঞ্চা কল্পতরু অর্থাৎ এই পদটা লিখলাম, ডান দিকে না ঘটনা লিখলাম, মানে প্রথম রচনা যখন লেখা হয়েছিল সেই সময় কি কি ঘটনা ঘটেছিল। প্রথম পুরো পরপর লিখবো। প্রথম আমি ডান দিকে লিখেছি মায়ের বলা কথা যে ছেলে ধরা ধরে নিয়ে যায়, দ্বিতীয় লিখলাম গঙ্গা স্নান, তৃতীয় লিখেছি বাংলা স্কুল, তারপর লিখলাম 8 বছর বয়স, নেক্সট পয়েন্ট দিয়ে লিখলাম পার্সি পড়ার প্রাদুর্ভাব। এবার আমি শেষ করে দিলাম, এন্ডিং লাইন টেনে দিলাম, মানে প্রথম রচনায় এইটুকু ঘটনা ঘটেছে এবং পরপর ঘটেছে। তাহলে পরপর কি কি ঘটেছে, মা কি বলছিলেন যে ছেলে ধরা ধরে নিয়ে যায়, এই কথাটা মা বলেছেন। তারপরে গঙ্গা স্নানের কথা আমরা জানি, আপনারা যারা পড়েছেন আমার জীবনী, এটা অন্য কিছু বাদ দিতে গেলেও এটা একেবারেই বাদ দেবেন না, এখান থেকে প্রশ্ন আসেই। সেখানে আপনারা পড়েছেন গঙ্গা স্নানের বর্ণনা। তারপরে সে বাংলা স্কুলে ভর্তি হয়, স্কুলে ভর্তি হওয়ার পরের ঘটনা কি হয়, 8 বছর তার বয়স তখন, ঠিক আছে? তারপরে সেই সময় কি হয়, নেক্সট হচ্ছে পার্সি পড়ার প্রাদুর্ভাব। এরপর দ্বিতীয় রচনা, দ্বিতীয় রচনায় কি, ধন্য ধন্য প্রভু তুমি ধন্য ত্রিভুবনে, এটা হচ্ছে দ্বিতীয় রচনা। এখানে কি কি ঘটনা ঘটে, গোবৈদ্যকে দেখে ছেলে ধরা ভাবা, তারপর হচ্ছে দয়া মাধবের কথা বলছেন তার মা, তারপর হচ্ছে তার পিসি বিধবা হয়, 4 বছর আগে পিতার মৃত্যু, পদ্মলোচন রায় তার পিতার নাম। নেক্সট কি, বাড়িতে আগুন লেগে যায় তার, এবং তারপরে আমরা জানতে পারি দয়া মাধবের কথা এবং তার যে 2 বছরের বড় ভাই এবং 2 বছরের ছোট ভাই সেটা জানা যায়। তারপর উদ্ধারকারী লোককে দয়া মাধব ভাবেন। আচ্ছা তাহলে আমি এই দুটো কেন বললাম, আমি এটা বলে বোঝানোর চেষ্টা করলাম আমরা প্রত্যেকটা প্রবন্ধ থেকে কিন্তু এভাবে পড়তে পারি। এটা যেমন প্রথম রচনা এটা ছিল এবং এই ঘটনা, ঠিক তেমনি ভাবে অন্য কিছু আমি যদি ধরি বুদ্ধদেব বসুর, উত্তর 30 বা কিছু, বা ধরুন পুরানা পল্টন, সেখানে 1 নম্বরে ছোট্ট করে জিস্ট করে আমি লিখে দিলাম যে 1 নম্বরে কি কি ঘটনা ঘটেছে, কিসের বর্ণনা বলছেন, উনি প্রকৃতিকে ভালোবাসেন কিন্তু উনি তার জন্য খুব একটা ঘোরাফেরা পছন্দ করেন না, এই যে জায়গাগুলো দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, পুরানা পল্টন।
তো এইভাবে কিন্তু আমরা সিকোয়েন্স অনুযায়ী করতে পারি। প্রমোদ চৌধুরীর যে কোনো প্রবন্ধ, আমি যদি ভারতচন্দ্রও বলি, সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এবারও নেটে এসছে, সেটাও কিন্তু আমরা 1 নম্বরে কি নিয়ে আলোচনা করেছেন ভারতচন্দ্র, 2তে কি বলেছেন, তারপর ওই প্রতিনিন্দা করা হয়েছে 7 নম্বরে, 7 নম্বর অধ্যায়টাতে। তাহলে এইভাবে পরপর পরপর আমরা একটা জায়গা করে নেব। সেটা কিন্তু আমি শুধু প্রবন্ধের জন্য বলছি না, আমাকে প্রবন্ধের জন্য বলতে আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি বলছি, কিন্তু তার সাথে সাথে ওভারঅল কিন্তু আমরা এটা ভাবতে পারি যে আমরা পরপর জেনে নেব। নেক্সট কি, তৃতীয় রচনা, যেমন এটাই আমি বললাম, আমি অতি মূঢ়মতি না জানি ভকতি শ্রুতি। তারপরে কি কি ঘটনা ঘটেছে তৃতীয় রচনায়, এবং পরপর লিখব। তাহলে কি হবে, এই স্ট্রাকচার যদি করা থাকে, আপনি যখন রিভিশন দেবেন না, তখন কি হবে, আপনি পরপর পরপর ঘটনাগুলো পড়ছেন এবং আপনার চোখে লাগবে আচ্ছা প্রথম রচনায় এই পদটা ছিল এবং এই ঘটনা ছিল। এভাবে মনে রাখাটা অনেক ইজি বলে আমার মনে হয়। আর এটা যখন বলছি সেই সূত্রে বলে রাখি, আমার জীবনী থেকে কিন্তু বিশেষ করে মৃত্যুর লিস্ট, কোন ছেলে মারা গেছে, কত বছরে মারা গেছে, তারপর এই যে এটার একটা আলাদা লিস্ট কিন্তু আপনারা করবেন। যেমন আমারও এখানে রয়েছে 18 বছর বয়সে বিপিন বিহারী, পরপর ছেলেরা জন্মাচ্ছে, 21-এ জন্মাচ্ছে পুলিন বিহারী, তারপরে 23-এ জন্মাচ্ছে রামসুন্দরী। হ্যাঁ, পুরোটা লিখবেন। লেখার পরে এবং কে কে বেঁচে রয়েছে রাইট দিয়ে দিলেন, কে কে মারা গেছে কেটে দিলেন, এবং যাদের কাটলেন তাদের পাশে কারণটা লিখবেন যে কত বছর বয়সে মারা গেছে বা কেন মারা গেছে, যে রিজনটা আছে। যেমন ধরুন পুলিন বিহারী, যে 21 বছর বয়সের সন্তান, সে অন্নপ্রাশনে মারা যায়। এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে এই যে প্রথম সন্তান হচ্ছে বিপিন, বিপিনের সাথে কোন কোন ঘটনা ঘটতে দেখা যায়, যেমন চৈতন্য ভাগবতের ওই ঘটনাটা, সেটা হয়েছে। জয়হরি ঘোড়ার প্রসঙ্গ পাচ্ছি, তারপর বিপিনের বিয়ে, তার 2 কন্যা, বেলগাছিয়া থানার নিকট ঘোড়া থেকে পড়ে যাচ্ছে, এইটুকু জায়গায় কিন্তু আমরা বিপিনকে পাচ্ছি। ঠিক আছে, তারপরে দ্বারকানাথ কোথায় কোথায় পাচ্ছি। এইভাবে যেই যেই পুত্রর প্রসঙ্গে মানে যেই যেই ঘটনাগুলো রয়েছে, এবং কিশোরীলাল তাকে লিখতে বলেন, চিঠির উত্তর চান। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো মনে রাখতে হবে, তাহলে ছোট্ট ছোট্ট উত্তরগুলো আমরা করতে পারবো। আর এইভাবে যদি ঘটনাগুলো সাজিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে, তথ্যগুলো মনে থাকবে। যেমন তার পিতার নাম পদ্মলোচন রায়, তার গ্রাম কোথায়, কখন তার বিয়ে হয়েছিল, এই বিষয়গুলো। যেমন দেখুন, এরকম একটা প্রশ্ন একবার এসেছিল যে অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, এটা কোন মানে কত পরিচ্ছেদের। ঠিক আছে, আমরা জানি আমার জীবনী 2টো ভাগ, এর যে প্রথম ভাগটা, প্রথম ভাগে 7ম নম্বর ইয়েতে রয়েছে। এবং কি এখানে কি ঘটনাটা ঘটেছে মনে রাখতে হবে। এখানে জয়হরি ঘোড়ার প্রসঙ্গ, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা একবার এসেছিল যে জয়হরি ঘোড়ার প্রসঙ্গ আমরা কোথায় পাই। তার মানে আমাদেরকে কিন্তু এইভাবে যদি আমরা পড়ি, তাহলে আমাদের মনে থাকবে। আমি 2টো বিষয় নিয়ে বললাম, তার সাথে একটু ছোট্ট করে বলে দিই, আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, সামনে পরীক্ষা, আপনাদের নিজস্ব অনেক পড়া রয়েছে, যেহেতু আমাকে বলেছেন আমি একটুখানি ধরিয়ে দিতে চাইছি। যেমন ধরুন এরপরে আমি ওই জায়গাটায় আসি, যেমন বঙ্কিমচন্দ্র বা প্রাচ্য পাশ্চাত্য। প্রাচ্য পাশ্চাত্যও কিন্তু তাই। হ্যাঁ, আরেকটা বিষয় বলে দিই, প্রাচ্য পাশ্চাত্যের ক্ষেত্রে কিন্তু যে নামগুলো না, যেমন অধ্যায়ের যে নামগুলো, পরিচ্ছেদের নামগুলো পরপর পরপর, ওগুলো মনে রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন ওগুলো দিয়ে একটা ছোট্ট করে গল্প বানিয়ে নিয়ে পড়তে। নেক্সট হচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্য পরপর পরপর কিভাবে মনে রাখবো। পরপর মনে রাখার জন্য একটাই বিষয়, সেটা হচ্ছে অধ্যায়ের নামগুলোকে আমাদের মনে রাখতে হবে। যে প্রাচ্য পাশ্চাত্যের কি রয়েছে, স্বধর্ম জাতি ধর্ম, এবং এইটা বুঝতে হবে স্বধর্ম জাতি ধর্মে উনি ঠিক কি নিয়ে আলোচনা করছেন। শরীর ও জাতিতত্ত্ব পরবর্তী, সেখানে উনি কি নিয়ে আলোচনা করছেন। ঠিক আছে, পোশাক ফ্যাশন, এখানে পোশাক ফ্যাশনের কথা রয়েছে। তাই যদি আমাদের পোশাক ফ্যাশন থেকে একটা লাইন তুলে দেয়, আবার ধরুন আহার থেকে একটা লাইন তুলে দেয়, আমাদের যদি মানে সিকোয়েন্সটা মনে থাকে কোনটার পর কোনটা, তাহলে কিন্তু আমরা অনায়াসেই সাজিয়ে লিখতে পারবো কোনটা হবে। তাই আমাদের এখানে মনে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে যে পরিচ্ছেদের নামগুলো রয়েছে সেগুলোকে আমাদের গল্পের মতো করে মনে রাখতে হবে। এটা গেল প্রাচ্য পাশ্চাত্য। বঙ্কিমচন্দ্র তাই, বঙ্কিমচন্দ্র দেখুন বড় বাজার বা মনুষ্য ফল, কোন কোন ফলের এক্সাম্পল দিয়েছে কার কার সাথে, যেমন নারীকে কোন ফলের সঙ্গে তুলনা করা হয়েছে, সিভিল সার্ভিসকে আমের সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে তুলনাগুলো করা হয়েছে এবং পরপর পরপর করা হয়েছে কোনটার সাথে কার, এইভাবে পড়লে মনে থাকা সুবিধা।
বড় বাজারও তাই, পরপর কোথায় কোথায় গেছিলেন, ঠিক আছে না? প্রথমে মাছের যে বাজার সেখানে গেলেন, বিদ্যার বাজার গেলেন, এই যে বিষয়গুলো পরপর রয়েছে, এইভাবে মনে রাখলে কিন্তু আমরা প্রবন্ধটাকে পরপর মনে রাখতে পারি। এরপরে এরকম প্রচুর প্রবন্ধ রয়েছে। অন্নদা শঙ্করের প্রবন্ধগুলো খুব একটা কঠিন নয়, সোজা, সেটাও মনে রাখতে গেলে এইভাবে মনে রাখা যায় যে কি কি বিষয়ে তিনি আলোচনা করছেন। যেমন রবীন্দ্রনাথকে নিয়ে, জীবন শিল্পী রবীন্দ্রনাথ, প্রথমে রবীন্দ্রনাথের কোন দিকটা উনি বর্ণনা করছেন, তার জীবনী সম্পর্কে কোথায় বলছেন, কোন জায়গাটায় গিয়ে রামমোহনের প্রসঙ্গ আসছে বা দ্বারকানাথের প্রসঙ্গ আসছে, এই জায়গাগুলো একটু আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, এর পরবর্তী তারপরে প্রমথ চৌধুরীও আমি বললাম, বুদ্ধদেব বসু বললাম, তারপর হচ্ছে আবু সৈয়দ। এই এক্ষেত্রে মনে হয় অনেক সময় অনেকেই মনে করেন কঠিন, কিন্তু সেইখানে যে প্রবন্ধগুলো রয়েছে আমাদের তো পড়তেই হবে। পরপর পরপর কাদের কথা বলছেন ওভাবে হয়তো মনে রাখাটা খুব ক্রিটিক্যাল। কারণ বোদলেয়ার সম্পর্কে যেখানে বলছেন, বোদলেয়ারের কথা বলতে বলতে হঠাৎ এলিয়ট এই বলেছেন, হ্যাঁ, তারপরে এরকম নানান প্রসঙ্গ চলে আসে। সুতরাং ওখান থেকে ইনফরমেটিভ প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে, এটা আপনারা হয়তো দেখেছেন। ওখান থেকে সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন কিন্তু খুব কম আসে, কিন্তু এই সব জায়গা থেকে সিকোয়েন্স আসার সম্ভাবনাটা প্রচন্ড পরিমাণে থাকে। এবং হরপ্রসাদ শাস্ত্রী যেমন ভাষা নিয়ে যেটা লিখছেন বা যা কিছু, সেখানে দেখবেন মানে কোন কোন উদাহরণ পরপর আছে। উপত্যকা নিয়ে রয়েছে, হ্যাঁ, দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল দুন বলা হয়, কোথা থেকে নেওয়া হয়েছে, এই যে পরপর পরপর সিকোয়েন্স, এইগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি একটু মাইনরলি ওভাবে পড়ার চেষ্টা করি প্রত্যেকটা প্রবন্ধ, এক তো আমাদের প্রবন্ধটা বুঝতে হবে ডেফিনেটলি, এবং তার সাথে সাথে যদি এটা আমরা বুঝতে পারি তাহলে কিন্তু অনেকটা ইজি হয়। অন্যদিক থেকে যদি আমরা বলি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং অবনীন্দ্রনাথ ঠাকুর, এদের যে প্রবন্ধগুলো রয়েছে এগুলো যদি সাজিয়ে দেয় একটু গুলিয়ে যাওয়ার প্রসঙ্গ থাকে। কারণ কি হয়, এখানে মানে অনেকটা মন্ময় প্রবন্ধ মানে লিখেই যাচ্ছেন উনি, নানান বক্তব্য, নানান ইনফরমেশন রয়েছে, এবং ইনফরমেশনের থেকেও হচ্ছে ভাবধারা, সেই সময়ে চিন্তা ভাবনা, যেমন শিল্পী এবং কারিগর এদের যে একটা পার্থক্য বা চিন্তাধারা, মানে শিল্পী কিরকম ভাবে গড়ে উঠতে পারে হয়, এটা পুরো ডিটেলে কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। এবং এখান থেকে এখনো অবধি সাজিয়ে এসেছে বলে আমার মনে হয় না, খুব একটা ইনফরমেটিভ প্রশ্নই হয়তো এসেছে। যেমন কবিরের যে দোহাগুলো রয়েছে পরপরগুলো মনে রাখা, এবং তার মানে কি বলতে চেয়েছে, এবং অলসকুতো এরকম ধরনের যে কথাগুলো রয়েছে কোন কোন জায়গায় রয়েছে, একটা প্রবন্ধে না দুটো প্রবন্ধেই রয়েছে, এই ধরনের ইনফরমেশন আমরা প্রচুর পরিমাণে দেখি। তাহলে এই গেল। আর ওদিকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যেটা গুলিয়ে যায় বলে আমার মনে হয়, যেটা হচ্ছে সুখ না দুঃখ বলে যে প্রবন্ধটা রয়েছে, মোটামুটি অতি প্রাকৃত এবং নিয়মের রাজত্ব মনে রাখা যায়। কারণ অতি প্রাকৃত বলতে যে উনি অলৌকিক প্রসঙ্গ ইত্যাদি টেনে আনছেন সেটা বোঝা যায়, আবার নিয়মের রাজত্বটাও তাই। কিন্তু কি হয়, নিয়মের রাজত্ব থেকে দেখবেন পরপর পরপর সাজিয়ে দেওয়ার মতন কিন্তু বিষয় রয়েছে। যেমন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রথমে কি ঘটছে, ঠিক আছে, বস্তু নিচের দিকে যাচ্ছে, এরপরে চাপের প্রভাবে বস্তু ওপর দিকে উঠছে, সেখানে উনি কোন কোন এক্সাম্পল দিয়েছেন পরপর, এটা একটা বিষয় এখানে রয়েছে। তারপরে ধরুন আমার যতদূর মনে পড়ছে যে অতি প্রাকৃতের ক্ষেত্রে অতি প্রাকৃতের ঘটনা কি ঘটছে, কেন ঘটছে, এবং সেখানেও দেখবেন কতগুলো এক্সাম্পল পরপর পরপর রয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু গুলিয়ে গেলে চলবে না। এবং সুখ না দুঃখ, ঠিক আছে, সৌন্দর্য তত্ত্ব, এই যে বিষয়গুলো এগুলো একটু গুলিয়ে যাওয়ার রয়েছে, কারণ সুখ নিয়ে এখানেও কথা বলছে ওখানেও কথা বলছে, কিন্তু আমাদেরকে ওই জায়গাটা একটু পড়ে এটা ডিফারেন্ট মানে আলাদা করতে জানতে হবে যে উনি এখানে এই বিষয় বলতে চাইছেন এবং এই প্রাবন্ধিক এখানে এই বিষয় বলতে চাইছেন। প্রত্যেকের বক্তব্য ডেফিনেটলি একেবারে তো আলাদা হবে না, কিছু না কিছু চিন্তা ভাবনা মিল হবেই, কিন্তু আমাদেরকে তার মধ্য থেকেই বুঝে নিতে হবে। তাহলে এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমার মনে হয় না যে খুব একটা টাফ বলে মনে হবে প্রবন্ধের পাঠটা, এবং প্রবন্ধের পাঠ থেকে যে প্রশ্নগুলো আসে খুব একটা কঠিন নয়। কিন্তু আমরা কি হয় প্রথম থেকেই ভয় পেয়ে যাই, ওরে বাবা প্রবন্ধ কি করে করব। তাই আমার মনে হয় যদি আপনারা একটু এভাবে ভাবেন, এভাবে পড়েন, আমি এই মুহূর্তে শেষ মোমেন্টে সমস্ত প্রবন্ধ এভাবে ধরিয়ে পড়ানোটা সম্ভব নয়, আমি তাই একটু বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এই সূত্রে আরেকটু বলে রাখি যে
আর একটা যে প্রশ্ন প্রচুর পরিমাণ এবার যেটা দিয়েছে আমি দেখলাম, সেটা হচ্ছে রাজসুন্দরী থেকে, যেমন প্রথমে স্বপ্ন বিবরণ, তারপরে হচ্ছে মনের অলৌকিকতা, অন্তরে স্পষ্ট দর্শন, মৃত্যু কল্পনা, এরপর প্রকাশ্যে ভূত দৃষ্টি। এগুলো কিন্তু 13 নম্বরে ছিল। হ্যাঁ, 1 নম্বর অধ্যায়ের 13 নম্বর ভাগে ছিল পরপর, এবং পরপর এবং কোন জায়গায় কোন কথা বলছেন এবার এরকম ম্যাচ করতে দেওয়া হয়েছিল। এই জায়গাগুলো খেয়াল করবেন। তারপর সংসার যাত্রা রয়েছে 3টে পরিচ্ছেদে, সেটা কি কি রয়েছে। নেক্সট হচ্ছে কতগুলো শাল রয়েছে, দেখবেন এক সময় দেখা যাচ্ছে তার হাত কেটে গেছে, কেউ খাইয়ে দিচ্ছে, ওই একটা শালের উল্লেখ রয়েছে। তারপর স্বর্ণচাপা ফুল ঝরে পড়ছে স্বর্গ থেকে, এটার একটা শাল রয়েছে। তারপরে তার হাজবেন্ড যে মারা যাচ্ছে, ঠিক আছে, তার একটা শাল রয়েছে। তার বই ছাপানো হচ্ছে কত সালে, সেটা একটা রয়েছে। এইভাবে যে শাল তারিখগুলো রয়েছে, এগুলো যদি পরপর করে নেন, হতে পারে আপনাকে তো শাল হিসাবে দিল না, কিন্তু ঘটনা হিসেবে দিল। যেমন ধরুন প্রথমে আপনাকে ওরকম দিয়ে দিল যে পুরোহিত গুণনিধি চক্রবর্তীর মৃত্যু, তারপরে দিল হচ্ছে রামদিয়াতে জ্বর, স্বর্গ থেকে স্বর্ণচাপা ফুল ইত্যাদি প্রসঙ্গ দিয়ে দিল, এবং সাজিয়ে লিখতে বলা হলো। তা এবার যদি আপনি ওর সাল না জানেন যে কবে এই ঘটনাটা ঘটেছিল, রামদিয়াতে জ্বর, যেমন 1280 সালের কার্তিক মাসে। তারপরে অন্য কারোর হাতে উনি খাচ্ছেন, সেটা কোন সময়, 1280-র 27শে ভাদ্র। এই জায়গা থেকে কিন্তু এখন অবধি প্রশ্ন আসেনি, আসার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে একটু ক্রিটিক্যালি ভাবতে হবে, কারণ আমরা নেট দিতে যাচ্ছি, ভাবতে হবে এরকম ধরনের প্রশ্ন কিন্তু এলেও আসতে পারে। সবসময় যে খুব সোজাভাবে প্রশ্ন আসবে তা কিন্তু নয়। আচ্ছা, তারপরে হচ্ছে কার কটা ছেলে মেয়ে, বিপিনের 2টো কন্যা, দ্বারকা 3 পুত্র 1 কন্যা, কিশোরীর 2 পুত্র 3 কন্যা, এই জায়গাগুলো। সংসার যাত্রা, তার পৌত্র কতজন, পৌত্রী, দৌহিত্রী, এগুলো আমি এটা একটু বললাম। সময় থাকলে অবশ্যই আমি আপনাদের, আর বেশি দিন আমাদের পরীক্ষার 15 দিন মতন হয়তো রয়েছে, যদিও ডেট দেয়নি, 1 তারিখ থেকেই আমরা ধরতে পারি। সুতরাং সেই হিসাবে ভাবতে গেলে আমি জাস্ট এইটুকু বোঝানোর চেষ্টা করলাম যে প্রবন্ধটা আমরা কিভাবে পড়ব। এখন বলতে গেলে অনেক কথা বলা হয়, কারণ একটা প্রবন্ধ আমাদের প্রত্যেকটা প্রবন্ধ যদি ধরে ধরে আলোচনা করতে যাই সারাদিন চলে যাবে, প্রচুর সময় চলে যাবে। আমি একটু ক্লু দিলাম যে এইভাবে যদি আপনারা পড়েন, যারা আমাকে জিজ্ঞেস করছিলেন প্রবন্ধ কিভাবে পড়বো ম্যাম, আমি বলবো এইভাবে আপনারা পড়ুন। শেষ মুহূর্তে রিভিশনটা বড় বিষয়, কতটা ভালো করে রিভিশন দিচ্ছেন, কিভাবে রিভিশন দিচ্ছেন, ওটা ম্যাটার করে। শুধুমাত্র গলদ্ধকরণ করে পড়েই গেলাম সেরকম করলে কিন্তু হবে না। আমাদেরকে বুঝে এবং এইভাবে লিখে লিখে যদি আমরা পড়ি, তাহলে আশা করি আমাদের মনে থাকবে। প্রবন্ধ নিয়ে যদি আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। এবং আমি চেষ্টা করব, যদি আপনারা চান আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে প্রবন্ধের মতন প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আমি কিছু বলি, যেমন উপন্যাস আমরা শেষ মুহূর্তে কিভাবে পড়বো, রিভিশন কিভাবে দেব, বা কাব্য কবিতা বা যে কোনো কিছু, কোন পার্টটা নিয়ে জানতে চান বা কোন জায়গায় সমস্যা, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। পেপার 1ও অবশ্যই জানাবেন। তো আমি সেগুলোকে একটু যতটা আমি জানি, যতটা আমি বুঝেছি বা যার দ্বারা আমি পাস করতে পেরেছি, আমি সেইটুকু আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং আপনারাও অনেক কিছু জানবেন, অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। এবং এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সকলকে।